হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আমাদের লাস্ট ভিডিওতে আমরা মলিকুলার বায়োলজি থেকে যে আলোচনা করছিলাম সেখানে আমরা জিনের এক্সপ্রেশন এবং ল্যাক অপেরন আলোচনা করেছিলাম। তার আগে আমরা ট্রান্সলেশন সম্পর্কে আলোচনা করেছিলাম, জেনেটিক কোড সম্পর্কে। বিফোর দ্যাট আমরা রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং তারও কিছু আগে আমরা ডিএনএ আরএনএ টাইপসগুলো সম্পর্কে কিন্তু অলরেডি আলোচনা করেছিলাম। ডিএনএর স্ট্রাকচার, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন যে বেসগুলো তাদের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো মলিকুলার বায়োলজি থেকে মোটামুটি অনেক কিছুই আমাদের আলোচনা হয়ে গেছে। তো সেই জন্য আমরা কিছু এমসিকিউ আজকে করব মলিকুলার বায়োলজি থেকে। তো শুরু করা যাক। তাহলে শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে ক্লাস 9, 10 এবং 11, 12-এর যে লাইফ সায়েন্স এবং বায়োলজি রিলেটেড সিলেবাসের আলোচনা আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে করছি, তার ভিডিও নোটিফিকেশন তোমরা সময় মতো পেয়ে যেতে পারো। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন মলিকুলার বায়োলজি থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে, নিম্নলিখিত কোন আরএনএ প্রাণী কোষে বেশি থাকে? টিআরএনএ, এমআরএনএ, এমআইআরএনএ, আরআরএনএ। আমরা জানি যে আমাদের কোষের 80% রাইবোজোমাল আরএনএ থাকে বা আরআরএনএ থাকে। তাহলে কোন আরএনএ সবচেয়ে বেশি থাকে? আমাদের রাইট অপশন হয়ে যাবে আরআরএনএ, অপশন ডি। 80%। কত পার্সেন্ট থাকে? 80% থাকে আমার প্রাণী কোষের মধ্যে আরআরএনএ। বাকি আমার 5% থাকে হচ্ছে এমআরএনএ এবং 15% থাকে টিআরএনএ। ওকে, তো আমরা সবচেয়ে বেশি মনে রাখবো আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। আবার প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, সবচেয়ে কম কোন আরএনএ থাকে? সেটা হয়ে যাবে এমআরএনএ। নাও কোশ্চেন নাম্বার 2 বলছে, সর্বশেষ কাদের পরীক্ষা দ্বারা ডিএনএ কে জিন বস্তু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? হার্সে ও চেজের পরীক্ষা, অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাকার্টি পরীক্ষা, গ্রিফিথের পরীক্ষা, হরগোবিন্দ খোরানার পরীক্ষা। আমরা জানি যে প্রথম পরীক্ষাটা হয় যে ডিএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল, সেটা প্রমাণ হিসেবে দেন গ্রিফিথ ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন পরীক্ষার মাধ্যমে। তারপর অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাকার্টি, গ্রিফিথের পরীক্ষাকে রিপিট করেন, এবং পরিশেষে হার্সে এবং চেজ রেডিও অ্যাক্টিভ আইসোটোপের মাধ্যমে প্রমাণ করেন যে ডিএনএ হচ্ছে প্রধান জেনেটিক বস্তু, যেখানে ওনারা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে একটা বিক্রিয়া ঘটান। টোবাকো মোজাইক ভাইরাস বা ব্যাকটেরিওফাজ ভাইরাস নিয়েছিলেন, টোবাকো মোজাইক ভাইরাস কেন বলছি, ব্যাকটেরিওফাজ ভাইরাস এবং ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে সংক্রমণ ঘটিয়ে ওনারা প্রমাণ করেছিলেন যে ডিএনএ হচ্ছে জেনেটিক বস্তু। হরগোবিন্দ খোরানা জেনেটিক কোডের আবিষ্কারের সাথে অ্যাসোসিয়েটেড। তো রাইট অপশন হয়ে যাবে আমাদের হার্সে ও চেজ, অপশন নম্বর এ। সর্বশেষ কাদের পরীক্ষা যা জেনেটিক বস্তুর স্বীকৃতি দেয় ডিএনএ-কে? নাম্বার 3, ল্যাকটোজ অপেরন নিয়ন্ত্রিত হয়। ল্যাক অপেরন আমাদের লাস্ট ভিডিওতে আমরা জিন এক্সপ্রেশন এবং ল্যাক অপেরন সম্পর্কে পড়েছি। তো অপশনগুলো দেখে নিই। কেবলমাত্র ল্যাক রিপ্রেসার দ্বারা, অর্থাৎ রিপ্রেসার যে প্রোটিন সেটার দ্বারা। ল্যাক রিপ্রেসার এবং ক্যাপ সিজিএমপি, অর্থাৎ সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট। ক্যাপ বলতে ক্যাটালাইটিক অ্যাক্টিভেটর প্রোটিন বোঝানো হচ্ছে এখানে। অপশন সি, ল্যাক রিপ্রেসার এবং ক্যাটালাইটিক অ্যাক্টিভেটর প্রোটিন প্লাস সাইক্লিক এএমপি জোট। অন্যদিকে অপশন ডি বলছে সাইক্লিক এএমপি জোট, সাইক্লিক গুয়ানোসিন জিএম জোট। তো আমরা এর আগে লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে যদি ল্যাকটোজ উপস্থিত থাকে মাধ্যমে, তাহলে পরে কি হয়, ল্যাক রিপ্রেসার যে প্রোটিনটা সেটা অ্যালোল্যাকটোজের সঙ্গে বিক্রিয়া করে অপারেটর সাইটে গিয়ে বাইন্ড করতে পারে না। ফলে আরএনএ পলিমারে যখন কাজ করে এবং ল্যাক অপেরনটা অ্যাক্টিভ হয়, সুইচ অন হয়। বাট যখন গ্লুকোজ থাকে, তখন গ্লুকোজ থাকলে তখন অ্যালোল্যাকটোজ থাকবে না, এবং ল্যাক রিপ্রেসার প্রোটিনটা গিয়ে আমার অপারেটর সাইটে বাইন্ড করে। এটা একটা ফ্যাক্টর, এইটুকুনি পড়েছি। সেখানে কিন্তু আমরা ক্যাপ এবং সিএমপি সম্পর্কে আলোচনা করিনি। তো এখানে একটু বলে দিই যে সাইক্লিক এএমপি মাধ্যমে যখন গ্লুকোজ থাকে, সাইক্লিক এএমপির পরিমাণটা কমে যায়। তো সাইক্লিক এএমপি যদি পরিমাণ কমে যায়, তাহলে এই সাইক্লিক এএমপি গিয়ে ক্যাপ যে অঞ্চল, ক্যাটালাইটিক অ্যাক্টিভেটর প্রোটিন যেটা বলছি আমরা, এমআরএনএর বা ডিএনএর যে ক্যাপ অঞ্চল একটা ওপেরনের, সেইখানে কিন্তু বাইন্ড করতে, জোট বন্ধন করতে পারে না, এবং তারা গিয়ে প্রোমোটার স্থানে বাইন্ড করতে পারে না। এই প্রোমোটার স্থানে যদি বাইন্ড না করে ক্যাপ এএমপি জোট, তাহলে আরএনএ পলিমারেজ ঠিকঠাক কাজ করতে পারে না। তাহলে ক্যাপ এএমপি জোট, ক্যাপ সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট জোট, ক্যাপ এবং সিএএমপি জোট আরএনএ পলিমারেজকে কাজ করার জন্য হেল্প করে। তাহলে রিপ্রেসার প্রোটিন 1 আর 2 সাইক্লিক এএমপি মনোফসফেটের যে জোট সেটা যদি না থাকে, তাহলে আমার এই ল্যাক অপেরন কাজ করবে না। তাহলে আমাদের রাইট অপশন কি হয়ে যাবে, ল্যাক রিপ্রেসার এবং সাইক্লিক সিএএমপি জোট, অপশন সি। ল্যাক রিপ্রেসার তো আমাকে কন্ট্রোল করবেই, যে ল্যাক রিপ্রেসার থাকলে পরে আমার কি হবে না, অপেরনটা সুইচ অফ থাকবে। আর অন্যদিকে ক্যাপ সাইক্লিক এএমপি জোট থাকলে পারে, জোট যদি ঠিকঠাক সঠিক পরিমাণে থাকে, তাহলে ল্যাক অপেরনটা সুইচ অন হবে। তাহলে ল্যাকটোজ অপেরনের নিয়ন্ত্রণ কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? শুধু ল্যাক রিপ্রেসার প্রোটিন দ্বারা কি? নিশ্চয়ই না। ল্যাক রিপ্রেসার সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট লাগে না, আর সাইক্লিক এএমপি আর সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট একসাথে কাজ করে না। তাহলে দুটো জিনিস, এক হচ্ছে ল্যাক রিপ্রেসার, আর একটা হচ্ছে সিএপি ক্যাপ এবং সাইক্লিক এএমপি জোট, এটা আমার নিয়ন্ত্রণ করে। নাও কোশ্চেন নাম্বার 4 বলছে, 64টি কোডনের মধ্যে জিজিজি এর সংখ্যা কত? 1, 4, 2, 6। কিভাবে বুঝবো জিজিজির সংখ্যা কত? আমরা জেনেটিক কোড কিভাবে বানাতে হয়, আমাদের লাস্ট ভিডিও, তার আগের ভিডিও, সেখানে আমরা জেনেটিক কোড 64টা কোড কিভাবে তৈরি করেছিলাম সেটা কিন্তু একটা ছকের মাধ্যমে বুঝিয়েছিলাম। তো সেইখানে দেখো, আমি একটু রিপিট করে দিই। আমরা 4টে ছক করেছিলাম এরকম,
তাই না? এবং 4টেকে আবার 4টে ভাগে ভাগ করেছিলাম, 1 2 3 4, সেখানে দিয়েছিলাম UCA UCGA UCGA UCGA। ওকে, তাহলে এইখানে আমরা বলছি জি এর ঘরে করব, তাহলে জি এর ঘরে এইখানে আছে, তাহলে প্রথমে জি 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 4টা করে নেব, আমি একটা ঘর করে দিচ্ছি এখানে, তারপর জি 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 4টা করে নেব, তারপর আবার এদিকে UCGA বা এজি যাই বলো, UCGA, তাহলে এখানে UCGA, তাহলে জি 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 কটা হলো? একটাই থাকবে। কিন্তু এটা একটু আমি এখানে খুব সংক্ষেপে অল্প জায়গার মধ্যে করলাম, তোমরা লাস্ট ভিডিওটা আমার দেখে নিও, যেখানে আমরা জেনেটিক কোড কীভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা দেখিয়েছিলাম। তো এখানে আমাদের অপশন হয়ে যাবে জি 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 এর সংখ্যা কত? একটি। ওকে, নাও কোশ্চেন নম্বর 5 বলছে শতকরা 20% সাইটোসিন বিশিষ্ট দ্বিতন্ত্রী ডিএনএতে থাইমিন কত ভাগ থাকে? একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এদিকে যদি অ্যাডেনিন থাকে এদিকে থাইমিন থাকবে, এদিকে গুয়ানিন থাকলে এদিকে সাইটোসিন থাকবে। তো বলছে কত পার্সেন্ট আমার সাইটোসিন আছে? 20% আমার সি আছে, সাইটোসিন আছে। তাহলে কত পার্সেন্ট টি থাকবে? কত পার্সেন্ট থাকবে? এইখানে আমাদের মনে রাখতে হবে 4 গফের রুল। 4 গফের সূত্র কি বলছিল? ডিএনএর একটা তন্ত্রতে যতগুলো পিউরিন থাকবে তার উল্টো তন্ত্রতে ঠিক ততগুলোই পিরিমিডিন থাকবে। অর্থাৎ পিউরিনগুলো কি কি? অ্যাডেনিন আর গুয়ানিন। তাহলে অ্যাডেনিন প্লাস গুয়ানিন যতগুলো থাকবে একটা স্ট্র্যান্ডে, অন্য স্ট্র্যান্ডে থাইমিন প্লাস সাইটোসিন ততগুলোই থাকবে। তো আমি যদি ধরি নিই একটা স্ট্র্যান্ডে 50% অ্যাডেনিন আর গুয়ানিন আছে, অন্য স্ট্র্যান্ডে 50% থাইমিন আর সাইটোসিন আছে, তাহলে টোটাল 100%। তো এখানে আমার দেখো একটা স্ট্র্যান্ডে বলছে কত পার্সেন্ট? শতকরা 20% সাইটোসিন আছে। তো 20% সাইটোসিন যদি থাকে তাহলে 50%-এর মধ্যে থাইমিন কত হবে? টোটাল আমার টি প্লাস সি কত আছে? টি প্লাস সি ইকুয়ালস টু 50%। অতএব তাহলে আমাকে টি বের করতে হবে, টি সমান 50% মাইনাস সাইটোসিন। তাহলে সাইটোসিন কত আছে? 50% মাইনাস 20% সমান 30%। তাহলে আমাদের রাইট অপশন হয়ে যাবে 30%। 30% কি আছে আমার? থাইমিন আছে। 30% কত আছে আমার? থাইমিন আছে। কিভাবে বের করব? 4 গফের রুল, 4 গফের সূত্র দিয়ে আমরা সেটা বের করব। 4 গফস রুল, 4 গফের সূত্র। 4 গফের সূত্র কি বলছে না, ডিএনএর একটি তন্ত্রতে যতগুলো পিউরিন থাকে তার উল্টো তন্ত্রতে ঠিক ততগুলোই পিরিমিডিন থাকে। এই সূত্র দিয়ে A প্লাস জি ইজ ইকুয়ালস টু টি প্লাস সি, A প্লাস জি ইজ ইকুয়ালস টু টি প্লাস সি। 4 গফের রুল কি বলছে? A প্লাস জি ইজ ইকুয়ালস টু টি প্লাস সি। অ্যাডেনিন কমপ্লিমেন্টারি পিউরিন ইজ কমপ্লিমেন্টারি টু পিরিমিডিন, রাইট? তো এটা মুছে দিই। ওকে, নেক্সট প্রশ্ন বলছে কিছু অ্যামাইনো অ্যাসিডকে একাধিক সংকেত দ্বারা প্রকাশ করা যায়, এদের বলে সার্বজনীন, ডিজেনারেট, দ্ব্যর্থহীন, সূচনাকারী। মানে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকে, এটা আমরা পড়েছি, যেমন লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, এদের ক্ষেত্রে একাধিক অ্যামাইনো অ্যাসিড একটা অ্যামাইনো অ্যাসিড, এদের কোডন অনেকগুলো থাকে। ওকে, তো এই ব্যাপারটাকে কি বলেছিলাম আমরা যখন কোডনের প্রপার্টি বলছিলাম, তখন এটাকে আমরা কোডনের অবক্ষয় ধর্মী প্রপার্টি বলেছিলাম বা ডিজেনারেসি বলেছিলাম। তাহলে ইউনিভার্সাল তো হবে না, দ্ব্যর্থহীন হবে না, সূচনাকারী তো AUG। তাহলে এখানে প্রপার্টি পড়ে রইল ডিজেনারেট বা ডিজেনারেসি, যেটাকে বলছি। যখনই একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকবে, দ্যাট প্রপার্টি উইল বি নোন অ্যাজ ডিজেনারেসি। নাও কোশ্চেন নাম্বার 7 বলছে 5 প্রাইম টু 3 প্রাইমে রয়েছে GATTC এবং 3 প্রাইম টু 5 প্রাইমে রয়েছে CTTAG। এই যে কোডন, এটা একটা সংকেত দেওয়া আছে, এটা একটা জিন সিকোয়েন্স দেওয়া আছে, বেস সিকোয়েন্স দেওয়া আছে। এর মধ্যে কি বোঝানো হয়েছে? কোডন, যে এটার মাধ্যমে কি আমরা বুঝতে পারছি যে কোডনের সূচনা হয় 5 প্রাইম প্রান্ত দিয়ে? কারণ এখানে 5 প্রাইম আর 3 প্রাইম আছে, তাহলে কোডনের সূচনা যে 5 প্রাইম প্রান্ত দিয়ে হয় সেটা এখান দিয়ে বোঝা যাচ্ছে না। ডিলিশন মিউটেশন, এখানে কি কোনো ডিলিট হয়ে গেছে কিছু বোঝা যাচ্ছে? যে একটা কোড বেস ছিল, সেটা বেসটা ডিলিট হয়ে গেছে, সেটা কি বোঝা যাচ্ছে? নিশ্চয়ই না। প্রতিলিপিকরণ শেষ হয়েছে, প্রতিলিপিকরণ শেষ হয় আমরা জানি টার এবং টাস সিকোয়েন্সের মাধ্যমে। টার ওখানে থাকে, সিকোয়েন্স থাকে, ওখানে টাস প্রোটিন এসে বাইন্ড করে এবং রেপ্লিকেশন এন্ড হয়ে যায়। রেপ্লিকেশন ফর্কের শেষের দিকে কি হয়? একটা টার বলে সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সের টাস বলে একটা প্রোটিন এসে যুক্ত হয় এবং রেপ্লিকেশন প্রসেসটা হল্ট হয়ে যায় এবং আস্তে আস্তে সেটা খুলে পড়ে যায়। তো সেটা রেপ্লিকেশন শেষ হচ্ছে, সেটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না। তাহলে পড়ে হলো নাইট্রোজেনযুক্ত বেস জোড়া যারা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স তৈরি করে। এটা কি হবে? হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করবে, যেটা ট্রান্সক্রিপশনের সমাপ্তির সূচনা করবে। তো রাইট অপশন হয়ে যাবে আমাদের অপশন ডি, N2 যুক্ত বেস জোড়া যা প্যালিন্ড্রোমিক সজ্জাক্রমকে নির্দেশ করে। ওকে, কোশ্চেন নাম্বার 8 বলছে সিডিএনএ তৈরি হয় যে প্রক্রিয়ার মাধ্যমে। সিডিএনএ বলতে কমপ্লিমেন্টারি ডিএনএ। ওকে, আরএনএ থেকে যে ডিএনএ তৈরি হয়, দ্যাট উইল বি কল্ড অ্যাজ কমপ্লিমেন্টারি ডিএনএ। তো সেটা কোন প্রসেস হয়? ট্রান্সক্রিপশন থেকে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ট্রান্সলেশনে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, রেপ্লিকেশনে তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তাহলে আমাদের রাইট অপশন, এটা আমাদের সবারই কম বেশি জানা, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি হয়, যেটা ভাইরাস করে থাকে, HIV ভাইরাস করে থাকে। ওকে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। আচ্ছা,
একটি ডিএনএ অণুতে দুটি বেসের দূরত্ব কত? 3.4 ন্যানোমিটার or 34 angstrom, 0.2 nanometer or 2 angstrom, 2 nanometer or 20 angstrom or 0.34 nanometer or 3.4 angstrom। দুটি বেসের দূরত্ব আমরা যদি দেখি, সাপোজ এইটা একটা ডিএনএ, তাহলে এই যে ডিএনএ এই যে টার্নিংটা, এই যে টার্নিং একটা প্যাচ, ওকে, টোটাল একটা প্যাচ, এই করে এই প্যাচ হলো বা এই করে এই প্যাচ হলো, এই টোটাল একটা প্যাচের আমাদের ডিস্টেন্সটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম। এবং এই টোটাল ডিস্টেন্সের মধ্যে আমার 10টা ইনটু বেস আছে, 10টা ইনটু বেস আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ডিএনএর একটা পাকের লেন্থ হচ্ছে, স্পেশালি যদি এটা বি ডিএনএ হয়, আমরা কিন্তু এটা বি ডিএনএর ক্ষেত্রে পড়ছি, এ ডিএনএ, জেড ডিএনএ, বি ডিএনএ, খুব ইম্পর্টেন্ট। তো বি ডিএনএর ক্ষেত্রে আমরা যদি দেখি, তো এই বি ডিএনএ একটা পাকের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং একটা পাকের মধ্যে বা প্রতিটা পাকের মধ্যে 10টা করে থাকে। তাহলে এখানে বলছে সাপোজ এ টি জি সি সি জি জি, বলছে এই দুটো বেসের মধ্যে দূরত্ব কত, অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে দূরত্ব কত। তো যদি 10টা থাকে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10, সাপোজ সি টি এ, 10টা যদি থাকে আর এটা টোটাল লেন্থ হচ্ছে 34, তাহলে 10 দিয়ে 34কে ভাগ দিলে কত দাঁড়াবে? 3.4 অ্যাংস্ট্রম, রাইট? তাহলে আমাদের রাইট অপশন হয়ে যাবে 3.4 অ্যাংস্ট্রম। ডিএনএর মধ্যে যেহেতু বিডি এখানে দেখতেই পাচ্ছি যে আমরা এ ডিএনএ বা জেড ডিএনএ দেয়নি, কারণ এ ডিএনএর ক্ষেত্রে আমরা দেখব যে 10টা নিউক্লিওটাইড বেসের জায়গায় হয়তো 11টা আছে, আর জেড ডিএনএর ক্ষেত্রে দেখব 12টা আছে, সেখানে এই টোটাল পাকের ডিস্টেন্সও কমে যায়, 26 অ্যাংস্ট্রম 27 অ্যাংস্ট্রম এরকম হয়ে যায়, তো সেখানে আমার চেঞ্জ হয়ে যাবে। তো এখানে 26-27-এর মতো কোনো কিছু দেয়নি, দেখো 20 অ্যাংস্ট্রম হবে না, 0.2 এটা হবে না, 34 অ্যাংস্ট্রম দুটো বেসের মধ্যে অনেক বড়, 34 অ্যাংস্ট্রম তো একটা পাকেরই ডিস্টেন্স হচ্ছে, তাই না? তা দুটো বেসের মধ্যে নিশ্চয়ই এতটা ডিস্টেন্স থাকবে না। 2 অ্যাংস্ট্রম নিশ্চয়ই নেই, 20 অ্যাংস্ট্রম আরও বড়, এটাও সম্ভব না। তাহলে আমাদের রাইট অপশন এখন বুঝিয়ে নিতে হবে যে এটা বি ডিএনএর স্ট্রাকচারের জন্য দেওয়া আছে, যেখানে আমার একটা পাকের ডিএনএর একটা প্যাচের ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং প্রত্যেকটা পাকের মধ্যে 10টা করে নাইট্রোজেন বেস থাকে, এর মাথা থাকবে 10 দিয়ে 34কে ভাগ দিলে 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। ওকে, অপশন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 বলছে একটি নিউক্লিওজোমে থাকে, নিউক্লিওজোম বলতে আমার যে হিস্টোন অক্টামার প্রোটিন রয়েছে এবং সেটাকে পেঁচিয়ে আমার ডিএনএ থাকে, সেটাকে যে ডিএনএটা পাক দিয়ে থাকে, সে টোটালটাকে নিয়ে আমরা নিউক্লিওজোম বলি। তো এই নিউক্লিওজোমের মধ্যে ডিএনএটা যে পাক দেয় সেখানে কতগুলো বেস পেয়ার থাকে, সেটা 200টা বেস পেয়ার থাকে, সেটা আমরা মাথায় রাখবো কি 200টা বেস পেয়ার থাকে। তো রাইট অপশন আমাদের হয়ে যাবে 200টা। ডিএনএ 300টা থাকবে না, 100টাও হবে না, 400টাও হবে না। ওকে, আমরা এটা মাথায় রাখবো কত, এটা নিউক্লিওজোম যেখানে আমার হিস্টোন রয়েছে, এই হিস্টোনকে যে ডিএনএটা পেঁচিয়ে থাকে সেই ডিএনএটার একটা নাম আছে, এটাকে লিঙ্কার ডিএনএ বলতে পারি, দুটো নিউক্লিওজোমের মাঝখানে যে ডিএনএ থাকে সেটাকে বোধহয় লিঙ্কার ডিএনএ বলে। ওকে, এটা ইরেজ করে দিচ্ছি। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন বলছে ক্রোমোজোমকে নিচের রাসায়নিকগুলির মধ্যে কোনটি দিয়ে রং করা হয়? অ্যাসিডোকার্মিন, স্যাফরানিন, লাইট গ্রিন, ইওসিন। ইওসিন দিয়ে করা হয় না, লাইট গ্রিন দিয়েও করা হয় না, স্যাফরানিন দিয়েও করা হয় না, আমরা করি অ্যাসিডোকার্মিন। আমরা যদি ক্লাস 11-12 প্র্যাকটিক্যালের সিলেবাসটা দেখি, আমাদের সেইগুলো একটু নজর রাখতে হবে, বা কলেজে আমরা যদি করে থাকি, আমরা যখন ওই গ্রাসোফারের আমাদের সময়কার ছিল, গ্রাসোফারের টেস্টিস যখন আমরা দেখতাম তো অ্যাসিডোকার্মিন দিয়ে করতাম, বা পেঁয়াজের অনিয়ন রুট টিপ সেল থেকে যে মাইটোসিস অবজারভেশন করা হতো সেখানে কিন্তু অ্যাসিডোকার্মিন বার করা হতো, সেটা কিন্তু সেল ডিভিশনে ক্রোমোজোমগুলোকে অবজার্ভ করার জন্যই করা হয়। তো ক্রোমোজোমকে কোন রাসায়নিকের সাহায্যে অবজার্ভ করা হয়, রঞ্জিত করা হয়, সেটা হয়ে যাবে অ্যাসিটোকার্মিন। ওকে, নাও বলছে নিউরোস্পোরা ক্রাশার উপর বিডেল অ্যান্ড টটামের পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়। আমরা বিডেল অ্যান্ড টটাম পড়েছি কিছুদিন আগেই, আমরা পড়লাম বিডেল অ্যান্ড টটাম, 1 জিন 1 এনজাইম হাইপোথেসিস। তাহলে একটা জিন একটা উৎসেচককে কোড করে, এটা পড়েছিলাম। তো নিউরোস্পোরা ক্রাসা একটা ছত্রাক, এর উপর বিডেল অ্যান্ড টটামের পরীক্ষার মাধ্যমে কি প্রমাণ হয়? ভাইরাস সমূহের জিনগত বস্তু আছে, নিশ্চয়ই না, ভাইরাসের জিনগত বস্তু থাকে, সেটা আরএনএ ডিএনএ যে কোনো হতে পারে, আরএনএ ভাইরাসও রয়েছে, ডিএনএ ভাইরাসও রয়েছে। ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয়, এটা মেসেলসন এবং স্টাল প্রমাণ করেছিলেন, বিডেল টটামের সাথে কোনো সম্পর্ক নেই। তারপর বলছে নির্দিষ্ট উৎসেচকের জন্য প্রতিটি জিন দায়বদ্ধ, এটা একটু মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা উৎসের জন্য প্রত্যেকটা জিন দায়ী, 1 জিন 1 এনজাইম হাইপোথেসিস। আর লাস্ট অপশন বলছে উদ্ভিদ কোষগুলি টোটিপোটেন্সি হয়, উদ্ভিদ কোষগুলি টোটিপোটেন্ট হয়, নিশ্চয়ই না, সব কোষ থেকে সব টোটিপোটেন্ট মানে টোটাল পোটেন্সি, একটা কোষ নিলাম সেখান থেকে টোটাল সমস্ত গাছ হয়তো
তাই না? আমরা ওই মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে দেখেছি যে কলাকর্ষণ মাধ্যমে কোনো উদ্ভিদের কোনো একটা শরীরে কোনো অংশ নিয়ে সেটা কালচার মাধ্যমে রাখলে সেটা থেকে একটা টোটাল গাছ জন্মে যায়, তাহলে উদ্ভিদ কোষ টোটিপোটেন্সি হয়, কিন্তু তার সাথে বিডাল অ্যান্ড টোটানের কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের রাইট অপশন হয়ে গেল নির্দিষ্ট উৎসেচকের জন্য নির্দিষ্ট জিন দায়বদ্ধ থাকে। ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস গিভেন বাই বিডাল অ্যান্ড টটাম 1940-এর দিকে দিয়েছিল। নোডক সাইট কোথায় পাওয়া যায়? mRNA, rRNA, রাইবোজোম, টিআরএনএ। নাও নোডককে দেখো, ইটস টোটাল অপোজিট অফ কোডন, CODON। কোডনের উল্টো হচ্ছে নোডক। তাহলে কোডন কোথায় থাকে? mRNA থাকে। কোডনের উল্টো কি? অ্যান্টিকোডন। তাহলে অ্যান্টিকোডন ইজ অলসো নোন অ্যাজ নোডক। তো অ্যান্টিকোডন সাইট কোথায় থাকে? আমার টিআরএনএ মধ্যে থাকে। কোডন থাকে mRNA, অ্যান্টিকোডন থাকে টিআরএনএতে। তাহলে নোডক সাইট কোথায় দেখা যায়? আমাদের রাইট অপশন হয়ে যাবে টিআরএনএ। অপশনগুলো দেওয়া আছে mRNA, rRNA, রাইবোজোম, টিআরএনএ। তো রাইট অপশন হয়ে যাবে আমাদের টিআরএনএ। রাইট অপশন কি হবে? টিআরএনএ। কোডনের বিপরীত নোডক। আচ্ছা, ট্রান্সলেশনের সময় প্রথম টিআরএনএ রাইবোজোমের কোন সাইটে আবদ্ধ হয়? একদম ট্রান্সলেশনের প্রারম্ভিক দশাতে আমরা এটা পড়েছিলাম, বৃদ্ধি দশার শুরুতেই, যে পি সাইটে প্রথম অ্যামাইনো অ্যাসিডটা টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিডযুক্ত টিআরএনএটা পি সাইটে থাকে। তারপর যে কনজিকিউটিভ অ্যামাইনো অ্যাসিডগুলো আসে, টিআরএনএ নিয়ে আসে, সেগুলো কিন্তু এ সাইটের মাধ্যমে প্রবেশ করে। তো রাইট অপশন হয়ে যাবে আমাদের পি সাইট। ওকে, বলছে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিটি আবিষ্কার করেন কে? অ্যালফ্রেড হার্সে। হার্সের চেজের পরীক্ষা, ওয়াটসন ক্রিক ডিএনএ আবিষ্কার করেছিলেন। ট্যামিন, বাল্টিমোর, আর কোনোটি নয়। রাইট অপশন হয়ে যাবে ট্যামিন এবং ডেভিড বাল্টিমোর। ইনারা আবিষ্কার করেছিলেন আমার রিভার্স ট্রান্সক্রিপশন, ট্যামিন এবং বাল্টিমোর। নাও বলছে জেনেটিক কোডকে আবিষ্কার করেন? ফ্রান্সিস ক্রিক ডিএনএ আবিষ্কার করেছিলেন। ওকোয়া নিশ্চয়ই না। হরগোবিন্দ খোরানা, ইনি ডিএনএ জেনেটিক কোডের সাথে রিলেটেড এক্সপেরিমেন্টগুলো করেছিলেন, বাট ফার্স্ট আবিষ্কার করেছিলেন কে? মাথাই এন্ড নিরেনবার্গ এবং তার সহযোগী মাথাই। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে নিরেনবার্গ। হু ডিসকভার জেনেটিক কোড, যদি হু ডিসকভার জেনেটিক কোড ফ্রম ইন্ডিয়া যদি হতো, তাহলে হরগোবিন্দ খোরানাকে দিতাম আমরা। ওকে, আচ্ছা, নেক্সট আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তো নেক্সট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, যেখানে রয়েছে নিচের কোন জোড়াটি সঠিক? UGA উগা ওপাল, UAA অক্রে, UAG অ্যাম্বার। তো আমরা যখন জেনেটিক কোড পড়ছিলাম তখন স্টপ কোডন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো স্টপ কোডনের মধ্যে আমি বলেছিলাম অ্যাম্বার, ওপাল, অক্রে। অ্যাম্বার উআ, উআগ, অক্রে উআ, উগা। তাহলে এই সবকটি কিন্তু ঠিক রয়েছে। তো রাইট অপশন হবে ডি, সবকটি। ওকে, নেক্সট প্রশ্ন বলছে টেট্রা হাইমেনা এসপি বা আদ্যপ্রাণীতে গ্লুটামিনের কোডন কোনটি? টেট্রা হাইমেনা, আমরা জানি যে কোডনস আর ইউনিভার্সাল ইন নেচার এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়াল এমআরএনএতে যে কোডনগুলো থাকে আর প্রোটোজোয়ান এমআরএনএ যেগুলো। তো প্রোটোজোয়া যেহেতু এটা একটা প্রাণী, তাহলে যেটা নর্মালি গ্লুটামিনের জন্য বাকি জীবগুলোতে ছিল, এক্ষেত্রে কিন্তু সেটা আলাদা হয়ে যাবে। AAG, AAA, UAA, UUU। তাহলে এখানে একটা জিনিস আমরা কমন জানি, UAA ছিল আমাদের নর্মালি স্টপ কোডন, অক্রে, কিন্তু এর ক্ষেত্রে এইটাই গ্লুটামিনকে কোড করবে। তো আমরা মনে রাখবো UAA ইন কেস অফ, যেটা স্টপ কোডন ছিল নর্মালি, সেটা হয়ে যায় গ্লুটামিনের কোডন ইন কেস অফ টেট্রা হাইমেনা নামক আদ্যপ্রাণী। ওকে, এডিএনএটা কীরকম হয়? বলছে দক্ষিণাবর্তী ও প্রতিপাকে 11টা বেস পেয়ার থাকে, বামাবর্তী প্রতিপাকে 12টা বেস পেয়ার থাকে, দক্ষিণাবর্তী প্রতিপাকে 12টা বেস পেয়ার থাকে, বামাবর্তী প্রতিপাকে 11টা বেস পেয়ার থাকে। মানে রাইট হ্যান্ডেড প্রতিপাকে 11টা বেস পেয়ার থাকবে, লেফট হ্যান্ডেড প্রতিপাকে 12টা বেস পেয়ার থাকবে। তো রাইট হ্যান্ডেড যেটা এডিএনএ অলওয়েজ রাইট হ্যান্ডেড হয়, আর আমার জেডডিএনএ এবং বিডিএনএ লেফট হ্যান্ডেড হয়। তো এখানে রাইট অপশন হয়ে যাবে এডিএনএ দক্ষিণাবর্তী ও প্রতিপাকে 11টা বেস পেয়ার থাকে এডিএনএর। অন্যদিকে যে বামাবর্তী ও প্রতিপাকে 12টা বেস পেয়ার থাকে, এটা কিন্তু হয়ে যাবে জেডডিএনএর ক্ষেত্রে। নাও আমরা এডিএনএ, বিডিএনএ এবং জেডডিএনএ পার্থক্য আলোচনা করেছিলাম, আমাদের যে ডিএনএর স্ট্রাকচার ছিল। তো সেটার যে ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। 20 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কি? যে এমন একটা এনজাইম যা কিনা কোনো ডিএনএকে একদম মাঝ বরাবর কাটে। এমন আমরা ডিএনএ পল 1 পড়েছিলাম, ওটা এক ধরনের এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি দেখা যেত, 5 প্রাইম থেকে কাটতে কাটতে 3 প্রাইমের দিকে যায়, কিন্তু এ একদম মাঝ বরাবর কাটে, একদম এন্ডো মানে মাঝখানে, একদম মাঝখান বরাবর কাটে, রেস্ট্রিকশন করে। তো প্রোটিয়েজ প্রোটিন ভাঙে, ডিএনএকে ভাঙে, আরএনএকে ভাঙে জানি। আমাদের পড়ে রইল হিন্ট 3, যেটা এক ধরনের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। তো রাইট অপশন হয়ে যাবে অপশন ডি। নাও কোয়েশ্চেন নাম্বার 21 বলছে সেন্ট্রাল ডগমা শব্দটি কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? ওয়াটসন, ক্রিক, বিডল অ্যান্ড টটান। ওয়াটসন এবং ক্রিক ডিএনএ মডেল আবিষ্কার করেছিলেন ঠিকই একসাথে, কিন্তু সেন্ট্রাল ডগমাটা আবিষ্কার করেছিলেন, নামটা প্রবর্তন করেন বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক। তো রাইট অপশন হয়ে যাবে বি। নন জেনেটিক আরএনএ 3 প্রকার হয়, এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ বেসিক্যালি আমরা জানি। তো একেবারে আমরা অপশন সি কে এখানে টিক করে দেবো। কোয়েশ্চেন নাম্বার 23 বলছে
AUA কোডনটি মাইটোকন্ড্রিয়ায় কোন অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ করে? মাইটোকন্ড্রিয়ায় নর্মাল যেটা হয় ইউনিভার্সাল কোডন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেটা আলাদা হয়, আইসোলিউসিন, মিথিওনিন, ভ্যালিন, গ্লুটামিন। নর্মালি মিথিওনিনের জন্য আমাদের কী ছিল? AUG, কিন্তু এখানে এ আছে AUA। তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে AUA কি করবে? মিথিওনিনকে কোড করবে। স্বাভাবিক অবস্থায় নর্মাল ক্ষেত্রে কিন্তু AUG মিথিওনিনকে কোড করতো, বাট মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এটা AUA হয়ে যাবে। আরএনএ থেকে ডিএনএ সংশ্লেষ কোথায় প্রথম আবিষ্কৃত হয়? আরএনএ থেকে ডিএনএ মানে রিভার্স ট্রান্সক্রিপশন। তো রিভার্স ট্রান্সক্রিপশন আবিষ্কার হয় কোথায়? কে আবিষ্কার করেছিলেন? এটা আমরা আগের স্লাইডে আলোচনা করেছি। এবার এখানে দেখছি যে এটা কোথায় ঘটে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে, টিএমবি ভাইরাসে, আরএনএ টিউমার ভাইরাসে? কোনোটি নয়। রাইট অপশন হয়ে যাবে আরএনএ টিউমার ভাইরাস। কারণ দেখো এর আরএনএ আছে ভাইরাসটা, তো এ না আরএনএ থেকে ডিএনএ তৈরি করবে? ওকে, ইনফ্লুয়েঞ্জা এবং টোবাকো মজাক ভাইরাসের ডিএনএ থাকে, এটা মাথায় রাখবো। ডিএনএ যুক্ত ভাইরাস এ রয়েছে আরএনএ ভাইরাস। ওকে, এইচআইভি থাকলে একটু কনফিউশন হতো, কোনোটিই নয়। তাহলে এখানে প্রথম আবিষ্কার এইচআইভি ক্ষেত্রে ডিএনএ আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, কিন্তু আবিষ্কারটা হয়েছিল আরএনএ টিউমার ভাইরাসের ক্ষেত্রে। না, কোশ্চেন নাম্বার 25 বলছে মানুষের সবথেকে বড় জিন ইনসুলিনের জিন, ডিস্ট্রফিন, টিউমার সাপ্রেসার জিন, অঙ্কোজিন। এখানে রাইট অপশন হয়ে যাবে ডিস্ট্রফিন। ডিস্ট্রফিন হচ্ছে একটা প্রোটিন যেটা মাস্কুলার ফাংশন, মাসল রেগুলেশনের জন্য আমার দায়ী। এর জন্য দায়ী যে জিনটা সেটা হচ্ছে সবচেয়ে বড় জিন, লার্জেস্ট জিন অফ হিউম্যান বডি। ওকে, এই ডিস্ট্রফিন, এখান থেকে মাস্কুলার ডিস্ট্রফি বলে একটা রোগ হয়। ডিস্ট্রফিন জিনের যদি কোনো মিউটেশন হয়ে যায় তাহলে মাস্কুলার ডিস্ট্রফি রোগটা হয়। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে মিথিওনিন বহনকারী টিআরএনএর অ্যান্টিকোডন হলো। মিথিওনিনের জন্য যে কোডনটা থাকে এমআরএনএ সেটা AUG, এটা হচ্ছে AUG। তাহলে এর অ্যান্টিকোডন কী হবে? UAG এর জন্য C, UAC। তাহলে রাইট অপশন দেখি UAC আছে কিনা, UAC আছে, UAC হচ্ছে রাইট অপশন B। ওকে, নেক্সট প্রশ্ন বলছে 27 নম্বর প্রশ্ন, চারগপের সূত্র অনুযায়ী কোনটা সত্য? অ্যাডিনিন সমান সমান ডবল বন্ড সাইটোসিন। অ্যাডিনিন কি সাইটোসিনের সঙ্গে বন্ড করে? নিশ্চয়ই না। বাদ। গুয়ানিন কি থাইমিনের সঙ্গে বাইন্ড করে? না। A প্লাস G মানে অ্যাডিনিন প্লাস গুয়ানিন অর্থাৎ পিউরিনগুলো ইজ ইকুয়ালস টু থাইমিন প্লাস সাইটোসিন, পিরিমিডিন। আর এদিকে আছে A প্লাস T বাই C প্লাস T ইকুয়ালস টু 1। আমরা কিছুক্ষণ আগে আমাদের আগের স্লাইডটাতে আলোচনা করছিলাম যে কীভাবে পার্সেন্টেজটা বের করবো, যে কত শতাংশ থাইমিন গুয়ানিন থাকলে সে চারগপের সূত্র। তো চারগপের সূত্র তখন অলরেডি আলোচনা করেছি। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে C। অ্যাডিনিনগুলো পিউরিনগুলো একতন্ত্রে যেমন থাকে, উল্টোতন্ত্রে ঠিক সম পরিমাণে পিরিমিডিনগুলো থাকে। আমরা বলছে নেক্সট প্রশ্ন 28 নম্বর, ডিএনএ রেপ্লিকেশনের সঠিক পদ্ধতিটি হলো। এখানে ছবি দেওয়া রয়েছে রেপ্লিকেশন ফর্কের। তো আমরা দেখে নিই 3' to 5' একটা ডাইরেকশন, এ অপশন এতে 5' to 3' ডাইরেকশন। রেপ্লিকেশন হচ্ছে 3' to 5' ডাইরেকশন, প্রথমেই বাদ, কারণ রেপ্লিকেশন অলওয়েজ আমার প্রসিড করে 5' to 3' ডাইরেকশন। এখানেও দেখো এটা লিডিং স্ট্র্যান্ড, এটা ল্যাগিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রেও 3' to 5', তাহলে এটা বাদ, এটা বাদ। অপশন বি দেখি 5' to 3', টেম্পলেট স্ট্যান্ড 3' to 5'। আচ্ছা, এইদিকে দেখো 5' to 3' ডাইরেকশনে হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, এটাও 5' to 3' ডাইরেকশন হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। তো সঠিক মনে হচ্ছে। আচ্ছা, অপশন সিটা একটু চেক করে নিই, 3' to 3', এটা নিশ্চয়ই থাকে না, তাহলে এটাও বাদ। আচ্ছা, অপশন ডি দেখে নিই, এখানে নিচে দেখো ল্যাগিং স্ট্যান্ডের 3' to 3', তাহলে এটাও বাদ। তাহলে অপশন বি হয়ে যাবে আমার রাইট অপশন, কারণ এখানে লিডিং স্ট্যান্ড, ল্যাগিং স্ট্যান্ড, টেম্পল স্ট্যান্ড ঠিক দেওয়া রয়েছে। এবং পলিমেরাইজেশন যেটা হচ্ছে লিডিং স্ট্যান্ডের ক্ষেত্রে 5' to 3' ডাইরেক্ট, ঠিক আছে। এবং ল্যাগিং স্ট্যান্ডের ক্ষেত্রে ওকাজে কি ফরমেশন করেও 5' to 3' ডাইরেকশনে হচ্ছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অপশন, অপশন বি। নাও সাইল ড্যালগার্নো সিকোয়েন্স অবস্থান করে কোথায়? টিআরএনএতে, এমআরএনএতে, এসএনআরএনএতে, আরআরএনএতে। এখানে সাইল ড্যালগার্নো সিকোয়েন্স হচ্ছে সেই সিকোয়েন্স যার সাহায্যে যে এমআরএনএ সিকোয়েন্সের সঙ্গে রাইবোজোমাল আরএনএটা যুক্ত হয়। তো প্রোক্যারিওটদের ক্ষেত্রে বলে রাখি সাইল ড্যালগার্নো সিকোয়েন্স থাকে, কিন্তু ইউক্যারিওটদের ক্ষেত্রে এমআরএনএতে যে সিকোয়েন্সের সাহায্যে এমআরএনএটা রাইবোজোমাল আরএনএ বা রাইবোজোমের সাবইউনিটের সঙ্গে যুক্ত হয়, ইউক্যারিওটের ক্ষেত্রে সেটা নাম হয়ে যায় কোজাক্স কনসেনসাস সিকোয়েন্স। প্রোক্যারিওটদের ক্ষেত্রে এটাকে সাইল ড্যালগার্নো সিকোয়েন্স বলা হচ্ছে, আর ইউক্যারিওটদের ক্ষেত্রে হয়ে যায় সেটা কোজাক কনসেনসাস সিকোয়েন্স। তাহলে সাইল ড্যালগার্নো সিকোয়েন্স কোথায় থাকবে? আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন বি, এমআরএনএতে। টিআরএনএতেও হবে না, স্মল নিউক্লিয়ার আরএনএতে হবে না, আরএনএতে হবে না। আচ্ছা, কোন সজ্জাটিকে প্রিবনাও বক্স বলা হয়? 5' ডাইরেকশনে ATATTA, আটা। 5' ডাইরেকশন টাট। 5' ডাইরেকশন সি, টা। অপশন ডি 5' টাট। তো আমরা ট্রান্সক্রিপশন পড়ার সময় দেখেছি যে এই সিকোয়েন্সটা থাকে আমাদের 5' to 3' ডাইরেকশনে TAT। রাইট অপশন হয়ে যাবে অপশন ডি। আচ্ছা, লিঙ্কার ডিএনএতে দৈর্ঘ্য কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম যে দুটো নিউক্লিওজোম মাঝখানে যে ডিএনএটা যুক্ত থাকে, দুটো নিউক্লিওজোম মডেল, সাপোজ এটা একটা নিউক্লিওজোম আর এটা একটা নিউক্লিওজোম, এদের মাঝখানে এইখানে নিউক্লিওজোমের প্যাঁচানোতে ডিএনএতে 200টা বেস পেয়ার থেকে, এর আগে দেখছিলাম, আবার এখানে গিয়ে আবার প্যাচ দেয়, তো এখানে 200টা বেস পেয়ার থাকে। তো এই যে জায়গাটা এইটুকুনি লিঙ্কার ডিএনএ বলছে, এখানে কতগুলো বেস পেয়ার থাকে? রাইট অপশন হয়ে যাবে অপশন এ, 60 বেস পেয়ার, 60টা বেস পেয়ার থাকে, 146টা থাকে না, 200টা থাকে না, 30টা থাকে না। ওকে, ইকোলাই ওরাইসিতে কত বেস পেয়ার যুক্ত হয়? ইকোলাই ওরাইসিটা
প্রতিটা কত বেস পেয়ার যুক্ত হয়? আমরা রেপ্লিকেশন শুরুতেই পড়েছি 245টা বেস পেয়ার যুক্ত হয়। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন বি 245 বেস পেয়ার, যেখানে 3 রিপিটস অফ 13 বিপি সিকোয়েন্স অ্যান্ড 4 রিপিটস অফ 9 বিপি সিকোয়েন্স থাকে। লাস্ট প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, নিউক্লিওজোমের কোর গঠনকারী উপাদান। নিউক্লিওজোম কি? জানি যে আমাদের হিস্টোন প্রোটিন নিয়ে আর ডিএনএর যে আমাদের গঠনটা আছে 200টা বেস পেয়ার নিয়ে আমার নিউক্লিওজোম মডেলটা তৈরি হয়। তো হিস্টোনের যে বেসটা থাকে সেটাকে হিস্টোন অক্টামার বলি, সেটাকেই বলছে নিউক্লিওজোমের কোর গঠনকারী উপাদান, যেটাকে কোর প্রোটিন তৈরি করে। তো সেখানে কি থাকে? H1 H2A H2B H4 থাকে, H2A H2B H3 H4 থাকে, H1 H2A H2B H3 থাকে, H1 H2A H2B H3 H4। আমরা জানি যে অক্টামারটা তৈরি হয় H2A H2B H3 এবং H4 এর ডবল করে। এই যে H2A H2B H3 H4 এরা দুটো করে থাকে, অর্থাৎ 2H2A 2H2B 2H3 এবং 2H4 মিলে 8টা নিয়ে আমার হিস্টোন অক্টামার তৈরি করে। তাহলে আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন বি, যেখানে আমার কোর প্রোটিনটা গঠন করে নিউক্লিওজোমের এই 4টে হিস্টোন প্রোটিন মিলে, যারা দুটো করে থাকে, ডবল করে থাকে। ওকে, H1 কিন্তু থাকে না, H1 পরবর্তীতে কোর যে ডিএনএটা যেটা নিউক্লিওজোম গঠন করে তাকে জোড়া লেগে থাকতে সাহায্য করে। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের মলিকিউলার বায়োলজি থেকে কিছু আসপেক্টস, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।